হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। আমি এই চ্যানেল মারফত তোমাদেরকে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আপডেট দিই এবং ডিটেলস অ্যানালিসিস কারেন্ট অ্যাফেয়ার্সে করে থাকি। আজকে 27শে মার্চ, আজকের এডিটোরিয়ালে বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস এসছে এবং থ্রু আউট আমাদের যে কারেন্ট ইভেন্টসগুলো ঘটছে ডে টু ডে আমাদের লাইফে, ডে টু ডে আমাদের সারাউন্ডিংসে, সেটা নিয়ে থাকবে আজকে আমাদের কমপ্লিট ডিসকাশন। হোপফুলি তোমরা এই সিরিজটাকে খুব পছন্দ করছো এবং তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারছো। তোমরা যারা WBCS পরীক্ষা দিচ্ছ এবং যারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা হলিস্টিক প্রিপারেশন নিতে চাইছো, তারা রেগুলার ওয়াইজ এই ভিডিও সিরিজটা দেখো, আশা করি উপকৃত হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস। প্রথম যে নিউজটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে র এর নিষেধাজ্ঞা। এই র বাংলায় পড়লে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট ইংরাজিতে এই র মানে হচ্ছে RAW। এইটা নিয়ে আমাদের ডিটেলস থাকবে, কিন্তু কোন জায়গা থেকে এই আলোচনাটা হয়েছে তার একটা প্রেক্ষাপট আমাদের জানা দরকার। প্রথমত দেখো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা অর্গানাইজেশনস আছে, সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। এই অর্গানাইজেশনটা মেইনলি ধর্মীয় স্বাধীনতা কোন দেশ কিভাবে রক্ষা করছে তার উপর একটা রিপোর্ট পাবলিশ করে। ঠিক সেই অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী দেখানো হয়েছে যে এই রিপোর্টের দাবি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে খালিস্তানি মুভমেন্ট বা বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট হচ্ছে তার পেছনে ভারতের যে র এ জড়িত আছে, বা এই বিভিন্ন ধরনের উগ্রপন্থী যে হত্যা হচ্ছে তার পেছনে র এর হাত আছে। এটি জানিয়েছে US এর একটি অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। আমাদের পরীক্ষার পারপাসে যে জায়গাটা জানতে হবে সেটি হচ্ছে র কি। প্রথমত, র এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। এটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা, যেটি কিন্তু স্ট্যাবলিশড হয় ইন দ্য ইয়ার অফ 1968। কারেক্ট? এটা কেন স্ট্যাবলিশ করা হয়েছিল, এর পারপাস কি ছিল? এর পারপাস কি ছিল? ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সকে গ্যাদার করা। তার মানে ইন্ডিয়ার রেসপেক্টে ইন্টারন্যাশনাল যে ইন্টেলিজেন্স সিস্টেম, ঠিক ইন্ডিয়ার ইন্টেলিজেন্ট সিস্টেমকে ইন্টেলিজেন্ট যে অর্গান বা আর্ম সেটা হিসাবেই কিন্তু র ফাংশন করে। র কিন্তু মেইনলি অপারেটেড আন্ডার দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। আমাদের প্রধানমন্ত্রীর যে অফিস, PMO অফিস, সেই অফিসের আন্ডারে কিন্তু র কাজ করে। আচ্ছা, 1968-এ র স্ট্যাবলিশ করার আগে এই যে সুরক্ষা সংক্রান্ত বিষয়, এই যে পুরো ইনফরমেশন, এটা র এর পরিবর্তে কিন্তু করতো IB, অর্থাৎ যে ইন্টেলিজেন্ট ব্যুরো, সে কিন্তু এই র এর কাজ করতো। বাট টিল 1968 র এই সুরক্ষা সম্বন্ধিত ইন্টেলিজেন্ট ইনফরমেশন সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু এখন র করে। 1968 এই র তৈরির দুটো মুখ্যত উদ্দেশ্য বা মুখ্যত প্রেক্ষাপটের ভিত্তিতে রকে তৈরি করা হয়েছিল। এক নম্বর, তোমরা সবাই জানো 1962-তে একটা ভয়াবহ যুদ্ধ হয়, দ্যাট ইজ দ্য ইন্দো চায়না ওয়ার, এবং কনসিকুয়েন্টলি 1965-এ আমরা দেখি হচ্ছে ইন্দো পাক ওয়ার হয়। ঠিক, এই দুটো যুদ্ধের পর দেখা গেছিল যে ইন্ডিয়া বুঝতে পেরেছিল যে ইন্ডিয়ার সুরক্ষা ব্যবস্থাকে বলিষ্ঠ করা দরকার। ইন্টেলিজেন্সের ম্যাটারে বিভিন্ন ইনপুট দরকার এবং সেই ইনপুটগুলোকে কালেক্ট করার জন্য কিন্তু এই রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তাহলে মেনলি এরা কি ধরনের কাজ করে, র এর ফাংশন কি? র এর ফাংশন হচ্ছে বিভিন্ন মিলিটারি, সায়েন্টিফিক, ইকোনমিক, ওয়ার্ল্ডের বিভিন্ন অ্যাফেয়ার্স যেগুলো চলছে সেগুলোকে সিকিউরিটি পারপাসে, ইন্ডিয়ার সিকিউরিটি পারপাসে কালেক্ট করা। সেটা আইদার কোভার্ট ওয়েতে হতে পারে বা ওভার্ট, গুপ্তভাবে বা খোলাখুলি সেই ইনফরমেশন কালেক্ট করা এবং সেই ইনফরমেশন কিন্তু আমাদের যে ইন্টেলিজেন্ট এজেন্সি আছে সেখানে পাস করা,
যাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার সুরক্ষা বজায় থাকে। তাহলে এই ছিল একটা র এর প্রধান কাজ। এইটা সম্বন্ধে যে কোনোভাবে কোয়েশ্চেন্স আসতে পারে, র কি সেইভাবেও ওয়ান লাইনার কোয়েশ্চেন্স আসতে পারে। আজকে তোমাদের সাথে এটাকে আমি ডিসকাস করে দিলাম। নেক্সট ইম্পর্টেন্ট একটা খবর হচ্ছে, চলে আসছি, সেটা হচ্ছে 2 নম্বর নিউজ। সেটা হচ্ছে 100 দিনের কাজ কংগ্রেস দিল, মানে কংগ্রেসের সঙ্গে এই পলিটিক্যাল নিউজটা এসছে। কিন্তু তোমার কি মনে হয় বা তোমাদের কি মনে হয় এইভাবে কোনোদিনও কোয়েশ্চেন্স আসবে না? কিন্তু আমাদের এডিটোরিয়াল বা নিউজ পেপার অ্যানালিসিসের মূল বক্তব্য হচ্ছে যখন এই ধরনের একটা আমরা কাজ দেখব তখন সেই জিনিসটা থেকে আমাদের পরীক্ষার রেসপেক্টে কি কি ইম্পর্টেন্ট কাজ সেগুলোকে আমাদের পড়ে নেওয়া, এবং সেখান থেকে আজকে আমরা ডিসকাস করব, আমরা দেখব যেটা বহুল কথায় প্রচলিত 100 দিনের কাজ বা 100 ডেজ ওয়ার্ক, এটার কি অ্যাকচুয়ালি, এটি কি। প্রথমত এটি আমাদের নাথিং বাট দ্য এমজি নারেগা। ঠিক, এমজি নারেগা কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অ্যাক্ট কবে পাস হয়? এই অ্যাক্ট পাস হয় কিন্তু ইন দ্য ইয়ার অফ 2005, এবং সেই অ্যাক্টের ভিত্তিতেই কিন্তু এই মনরেগা যে এই প্রকল্পটাকে, এই স্কিমটাকে চালু করা হয়। এটি কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? এটি হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামোন্নয়ন যে দপ্তর আমাদের ভারত সরকারের, সেই দপ্তরের আন্ডারে এমজি নারেগাকে পাস করানো হয়। এটি কি এর পারপাস? এর পারপাস হচ্ছে রুরাল এমপ্লয়মেন্ট জেনারেট করা। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তোমরা যারা ডেসক্রিপটিভ মিসেলেনিয়াস পরীক্ষা দেবে সেখানেও এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেট করা। এরপর কারা এখানে কাজ পাবে? এখানে কিন্তু রুরাল হাউস হোল্ড কিন্তু এখানে কাজ পাবে। কি ধরনের কাজ পাবে? এখানে এই 100 দিনের কাজে যে কাজটি দেওয়া হয় সেটা হচ্ছে আনস্কিল্ড ম্যানুয়াল, ঠিক, ওয়ার্ক বা ম্যানুয়াল জব এখানে দেওয়া হয়। ওকে, এরপর যে জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, এই 100 দিনের কাজের যে পেমেন্ট সিস্টেম, সেই পেমেন্ট সিস্টেমটা কিন্তু অ্যাজ পার ওয়েজ যেটা হয়, সেই যে ফিক্সড একটা বেসিক ইনকাম প্রোভাইড করতে হয়, এবং সেই বেসিক ইনকামটা রেগুলেটেড হয় কোন অ্যাক্টের দ্বারা? সেই অ্যাক্টটা হচ্ছে মিনিমাম ওয়েজ অ্যাক্ট, পাসড অন 1948। তাহলে 1948-এর এই ওয়েজ অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই টোটাল 100 দিনের কাজে ওয়ার্কার্সদের স্যালারি দেওয়া হয়। এরপরে যেটা আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস হচ্ছে, যদি কোনো একটি ব্যক্তি মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যদি এই মনরেগার আন্ডারে কাজ করতে চায়, তাকে তাহলে একটা কি নিতে হয়? জব কার্ড নিতে হয়। এই জব কার্ডে অ্যাপ্লাই করার উইদিন 15 ডেজ অ্যাজ পার রুলস তাকে কিন্তু কাজ দিতে হবে। এই ডেটটাও কিন্তু, এই টাইম লাইনটাও ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যাব, এই যে মনরেগা, এই যে প্রকল্পটা স্কিল ডেভেলপমেন্ট, আনস্কিল্ড ওয়ার্ক এবং রুরাল ইকোনমিকে ডেভেলপমেন্ট করার যে প্রোগ্রাম, ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা একটা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি, আগে আমরা সেটা দেখে নেব। অ্যাকচুয়ালি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে ইউনাইটেড নেশন 2015-এ 17টা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দিয়েছিল, যেটাকে বলা হয়েছিল যে 2030-র মধ্যে এটিকে ফুলফিল করতে হবে বা এটিকে অ্যাটেন্ড করতে হবে। কেন? টু ট্যাকেল দ্য ক্লাইমেট চেঞ্জ, বিশ্বে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং বিভিন্নভাবে টু ডেভেলপ দ্য ওয়ার্ল্ড সিনারিও সাস্টেনেবল ওয়েতে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার লক্ষ্যে। তো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোলগুলো ছিল তার মধ্যে মোটামুটি দেখা গেছে 8টা গোলকে কভার করছে এই মনরেগা অ্যাক্ট, বা মনরেগা কন্ট্রিবিউট করছে টু আওয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, ইউনাইটেড নেশন প্রদত্ত কোন কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে মনরেগা টার্গেট করছে সেটি হলো, ফার্স্ট অফ অল কিভাবে দেখো, ফার্স্ট যে 1 নম্বর এসডিজি গোল সেটা হচ্ছে নো পভার্টি। তাহলে এসডিজির নো পভার্টি কিভাবে
মনরেগা দ্বারা টার্গেট হচ্ছে, কারণ মনরেগার মাধ্যমে মানুষের হাতে টাকা পাচ্ছে, টাকা যাওয়া মানে তার লাইফস্টাইলে উন্নতি হচ্ছে, সে অর্থ উপার্জনের জায়গা করছে এবং তার প্রভার্টি এলিভিয়েট হচ্ছে। সেকেন্ড, জিরো হাঙ্গার। অবভিয়াসলি মানুষের হাতে টাকা থাকলে সে খাবার খেতে পারবে, সে অভুক্ত থাকবে না, এবং জিরো হাঙ্গার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের এই টার্গেটকেও কিন্তু মনরেগা ফুলফিল করছে। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। অবভিয়াসলি যদি মানুষের কাছে টাকা পৌঁছায়, রুরাল ইকোনমি বাড়ে, তাহলে কিন্তু সেখানে স্বাস্থ্যও সুরক্ষিত হবে। 4 নম্বর যে গোল সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। মানুষের যদি আর্থসামাজিক অবস্থার উন্নতি হয় গ্রামীণ ইকোনমি, তাহলে অবশ্যই সেখানে কিন্তু শিক্ষারও উন্নতি হবে। 5 নম্বর যে এসডিজির টার্গেট সেটি ছিল হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ টু ব্রিং ডাউন দ্য ইনইকুয়ালিটি প্রেজেন্ট অ্যামং দ্য ম্যান অ্যান্ড উইমেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জেন্ডার ইকুয়ালিটি, কারণ গ্রামের বহু মহিলা এই জব কার্ডের মাধ্যমে চাকরি পায় এবং সেখানে কিন্তু তারা কর্মসংস্থান পায়, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটিতেও কিন্তু মনরেগা কাজ করে। নেক্সট, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। অবভিয়াসলি মনরেগার মাধ্যমে যে পরিমাণে টাকা সরকার দিচ্ছে সেখানে কিন্তু অবভিয়াসলি ইকোনমিক গ্রোথ আসবে। নেক্সট 9 নম্বর, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই 9 নম্বর টার্গেটে দেখো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রামে কখনো রাস্তা খোঁড়া হচ্ছে, গ্রামে কখনো পুকুর নির্মাণ করা হচ্ছে, বা বিভিন্নভাবে কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই মনরেগার আন্ডারে। অ্যান্ড রিডিউসড ইনইকুয়ালিটিস। অবভিয়াসলি এটি কিন্তু ইনইকুয়ালিটিস ব্রিং ডাউন করতে সাহায্য করবে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল একটা মনরেগা রিলেটেড জায়গা। তোমাদের যদি যারা ডেসক্রিপটিভ রাইটিং লিখছো বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মনরেগা এমন একটা টপিক যেটাকে তোমরা মানে অবশ্যই রেডি করতে হবে। তো তোমরা নিজেদের মতো করে কি, হোয়াট ইজ দ্য পারপাস, কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে, ব্যাকগ্রাউন্ড এবং তার যে ইম্প্যাক্ট, এইভাবে যদি খাতায় লিখে নাও, আমার মনে হয় এইখানে আমি যতটা পড়িয়েছি হলিস্টিক্যালি একটা ডায়াগ্রাম ফর্মে তোমরা কিন্তু এটাকে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে। চলে আসছি আমার নেক্সট আজকের আর্টিকেল, সেটা হচ্ছে স্বাধীনতা দিবসে নেই মুজিব। এইটা খুব বেশি পড়ার দরকার নেই, কিন্তু আমরা আজকে একটা হলিস্টিক কভারেজ করব যে বাংলাদেশ কিভাবে উত্থান হলো, ভারতবর্ষের থেকে যে পার্টিশনের সময় ভারত এবং পাকিস্তান তৈরি হয়েছিল, সেখান থেকে পাকিস্তান কি করে ভাঙলো এবং বাংলাদেশ তৈরি হলো। এটা আমাদের একটা স্ট্যাটিক জায়গা, এখানে প্রচুর ইনফরমেটিভ কোয়েশ্চেন্স থাকে, করা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, আমি জাস্ট একবার বলে দিই, ইউনিসকে মুক্তিযুদ্ধের বার্তা মোদির, অর্থাৎ দেখা গেছে যে আমাদের 26 মার্চ গতকাল ছিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশ 26 মার্চ এই সময় থেকে কিন্তু তাদের স্বাধীনতা দিবস বা মুক্তি দিবস পালন করে। সেই জায়গা থেকে আমাদের দেশ থেকে তাদের দেশে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে, সেই নিয়ে এই প্রসঙ্গে আজকের আর্টিকেল। কিন্তু আমরা দেখব হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। তো দেখো, ব্যাকগ্রাউন্ড জানার আগে আমাদের চলে যেতে হবে 1947-এ। আমাদের যে ইউনাইটেড ইন্ডিয়া যেটা ছিল সেটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় উইথ দ্য পার্টিশন। একটা ছিল হচ্ছে ইন্ডিয়া আর একটা ছিল পাকিস্তান। আমরা যদি ভারতবর্ষের ম্যাপ দেখি তাহলে আমরা দেখব যে পাকিস্তানের কিন্তু দুটো পার্ট ছিল। একটা ইন্ডিয়ার যে বর্তমানে যে বাংলাদেশ অঞ্চল, সেটা তৎকালীন যুগে 1947-এ ইস্ট পাকিস্তান ছিল, ঠিক। আর এখন আমরা যে পাকিস্তানটা দেখি সেটাকে বলা হতো ওয়েস্ট পাকিস্তান, কারেক্ট। আমরা যদি ম্যাপটা দেখে নিই, এই যে ম্যাপটা, তো এই সাইডের পাকিস্তানও ছিল, আবার বাংলাদেশের যে পোর্শনটা সেটাও কিন্তু, যেটা বর্তমানে বাংলাদেশ, সেটাও কিন্তু পাকিস্তানেরই অংশ ছিল, যেটা ইস্ট পাকিস্তান হিসাবে গভর্ন হতো, ঠিক। এরপরে সমস্যা দাঁড়ায়, দুটো সমস্যা দাঁড়ায়। এক তো মাঝখানে ইন্ডিয়া, একদিকে ওয়েস্ট পাকিস্তান, একদিকে ইস্ট পাকিস্তান। যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছিল সেটা হচ্ছে, এক তো পলিটিক্যাল একটা সমস্যা দেখা যাচ্ছিল, অ্যাডমিনিস্ট্রেশন করা সম্ভব হচ্ছিল না। জিওগ্রাফিক্যাল একটা লোকেশন ওয়াইজ সমস্যা হচ্ছিল, মানে দুই প্রান্তে দেশের দুটো ভূখণ্ড থাকলে জিওগ্রাফিক্যাল কানেক্টিভিটি সমস্ত দিক থেকে উন্নয়ন ইস্ট পাকিস্তানে পেছিয়ে আসছিল, কারণ দেখা যাচ্ছিল যে ওয়েস্ট পাকিস্তানের থেকেই কিন্তু মেনলি অ্যাডমিনিস্ট্রেশন রান হচ্ছিল। আরও একটা কি বড় সমস্যা দেখা গেছিল, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক। ইস্ট পাকিস্তানের মানুষ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন ধরে ছিল, তাদের মেনলি ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু বাংলা। অন্যদিকে যে ওয়েস্ট পাকিস্তানে ছিল সেই মানুষদের ভাষা ছিল কিন্তু উর্দু। এখান থেকেই সমস্যাটা দানা বাঁধে। সমস্যাটা কিভাবে দানা বাঁধে? ইন দ্য ইয়ার অফ 1948, ঠিক।
সেখানে দেখা যায় যে মোহাম্মদ আলী জিন্না, যিনি তখন কিন্তু থাকতেন ওয়েস্ট পাকিস্তানে, তিনি কিন্তু এন্টায়ার পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যানাউন্স করেন উর্দুকে। ঠিক, উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যানাউন্স করা হলো, তার মানে এই যে বাংলা ভাষার যে ইস্ট পাকিস্তানের লোক তারা কিন্তু অফেন্ডেড হলো। ঠিক, কামিং টু দ্য নেক্সট, দেখো এরপরে কি হলো, ইস্ট পাকিস্তানের দিক থেকে একজন নেতা বা একজন লিডার প্রমিনেন্ট ভূমিকায় চলে এলেন, তিনি ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। ঠিক, শেখ মুজিবুর রহমান ইনি এলেন। ইনি কি করলেন, ইনি প্রতিবাদ বা প্রোটেস্ট মুভমেন্ট লঞ্চ করলেন এবং তিনি বললেন বাংলা বা বেঙ্গলি আমাদের আমাদের রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ হতে হবে। এই যে প্রোটেস্ট মুভমেন্টটা শুরু হয়েছিল, এটা প্রায় 1960 পর্যন্ত 10-12 বছর ধরে কন্টিনিউ হচ্ছিল এবং যে শেখ মুজিবুর রহমানের যে পার্টি আওয়ামী লীগ, সে কিন্তু এই প্রোটেস্ট মুভমেন্টটাকে লঞ্চ করেছিল। এরপর 1966 নাগাদ, ঠিক 1966 নাগাদ মুজিবুর রহমান কিন্তু একটা 6 পয়েন্ট যে দাবি, কি দাবি তারা রাখছিল, সেই ফেমাস 6 পয়েন্ট এজেন্ডা যেটাকে বলা হয়, সেটাকে কিন্তু ইস্ট পাকিস্তান থেকে উত্থান করেছিল যে এই জিনিস আমাদের ইস্ট পাকিস্তানের লোকেদের চাই। ঠিক, সেই জায়গা থেকে শুরু হলো বাংলাদেশি প্রোটেস্ট মুভমেন্ট। বাংলাদেশি প্রোটেস্ট মুভমেন্ট। না, এরপর যেটা দেখা গেছিল 1970-তে টোটাল যে পাকিস্তান, সেখানে কিন্তু ভোট হয়েছিল। ঠিক, ভোটে দেখা গেছিল এই যে মুজিবুর রহমানের পার্টি আনএক্সপেক্টেডলি, মানুষ হয়তো ওয়েস্ট পাকিস্তান সেটা ইম্যাজিনই করতে পারেনি, আউট অফ 160 সিট, মানে আওয়ামী লীগ যেটা মুজিবুর রহমানের পার্টি, ঠিক 162 সিটের মধ্যে 160টা সিট জিতেছিল এবং ওয়েস্ট পাকিস্তানের যে প্রমিনেন্ট লিডার ছিলেন জুলফিকার আলী ভুট্টো, তিনি কিন্তু মাত্র জিতেছিলেন আউট অফ 138 সিট 81 সিট। তাহলে আমরা যদি টোটাল করি 162 হচ্ছে আওয়ামী লীগ আর জুলফিকার আলী ভুট্টোর যে সিট ছিল 138, তাহলে টোটাল আমাদের দাঁড়ায় কিন্তু 300টা সিটের জন্য ভোট হয়েছিল পাকিস্তানে 1970 সালে এবং যেখানে দেখা গেছিল এই মুজিবুর রহমানের পার্টি টোটাল 167 সিট জিতেছিল। তাহলে আউট অফ, যদি আমরা মেজরিটি ধরি 300-র মধ্যে 167 সিট, তাহলে কিন্তু পলিটিক্যাল ফিগারে দেখা যাবে বা ইট ইজ কোয়াইট এক্সপেক্টেড কি মুজিবুর রহমান কিন্তু ক্ষমতায় আসবে ফর এন্টায়ার পাকিস্তান। ঠিক, ভোটের রেজাল্ট অনুযায়ী। কিন্তু এই জায়গায় দেখা যায় জুলফিকার আলী ভুট্টো কিন্তু কখনোই চাননি যে এই মুজিবুর রহমান কিন্তু ওভারঅল এন্টায়ার পাকিস্তানের পলিটিক্যাল পাওয়ারে শিফট করুক বা পলিটিক্যাল ডাইনামিক্স মুজিবুর রহমানের কাছে চলে যাক, এবং এই পলিটিক্যাল ট্রান্সফার কিন্তু জুলফিকার আলী মেনে নেননি এবং সেই জায়গা থেকে শুরু হয় যে তারা কিন্তু গভর্নমেন্টকে, জুলফিকার আলী ভুট্টো কখনোই মুজিবুর রহমানকে দিতে চায়নি। এই জায়গা থেকেই শুরু হয় প্রোটেস্ট মুভমেন্ট এবং পুরো এন্টায়ার বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানে তদানীন্তন সিনারিওতে পলিটিক্যাল আনরেস্ট দেখা যায়। ঠিক, বোঝা গেল। এরপর বাংলাদেশিরা তৈরি করে মুক্তি বাহিনী, বাংলাদেশি প্রোটেস্টাররা, তারা চাইছিল বাংলাদেশকে লিবারেট করতে, কার থেকে? ওয়েস্ট পাকিস্তান থেকে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে পুরো ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, যেটা ইস্ট ভার্সেস ওয়েস্ট পাকিস্তান তৈরি হয়, একদিকে ছিল হচ্ছে জুলফিকার আলী ভুট্টো এবং আরেকদিকে ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান। এই প্রোটেস্ট মুভমেন্ট এত ভায়োলেন্ট পর্যায়ে চলে যায়, সেখানে দেখা যায় 25 মার্চ, ডেটটা খুব ইম্পর্টেন্ট, 1971। এই সময় ওয়েস্ট পাকিস্তানের তরফ থেকে ইস্ট পাকিস্তানের মধ্যে কিন্তু একটা মিলিটারি যে অপারেশন চালু করা হয় টু সাপ্রেস দ্য পলিটিক্যাল যে আনরেস্ট ইস্ট পাকিস্তানে। তার মানে এটা কিন্তু স্টার্ট করেছিল ওয়েস্ট পাকিস্তানের মিলিটারি আর্মি, তারা কিন্তু
ইস্ট পাকিস্তানে তৈরি হওয়া এই যে পলিটিক্যাল আনরেস্ট, মুক্তি বাহিনীর যে দাবি, সেগুলোকে বন্ধ করতে চেয়েছিল। এবং সেই জায়গায় যে অপারেশনটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোয়েশ্চেন্স দেয়, সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। ঠিক বোঝা গেল? এই অপারেশন সার্চ লাইট আসে এই সময়, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে 26 মার্চ 1971 বাংলাদেশ কিন্তু লিবারেট, নিজেদের ঘোষণা করে এবং স্বতন্ত্র হিসাবে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ঘোষণা করে। এরপরে এই জন্য 26শে মার্চ ডেটটি ইম্পর্টেন্ট। কিন্তু এখানেই গল্পটি শেষ নয়, এখানেও কিন্তু শুরু হয় যে মেন যে মুক্তিবাহিনীর লড়াই বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। ইন্ডিয়ার তখন তদানীন্তন যে প্রাইম মিনিস্টার ছিল তিনি ছিলেন ইন্দিরা গান্ধী, আমরা সবাই জানি। ইন্দিরা গান্ধী কিন্তু ফুল সাপোর্ট করে এই মুক্তিবাহিনীকে, ঠিক মুক্তিবাহিনী। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা যায়। একটা হচ্ছে রিফিউজি ইনফ্লাক্স। কি হয়, প্রচুর বাংলাদেশি মানুষ বাঁচার জন্য, সেই যে পলিটিক্যাল আনরেস্ট সিনারিও হ্যাপেন্ড অ্যাট দ্যাট টাইম ইন বাংলাদেশ, সেই জায়গা থেকে বাঁচার জন্য কিন্তু বাংলাদেশ ছেড়ে মেনলি ইন্ডিয়াতে চলে আসে এবং ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু রিফিউজি বা শরণার্থী হিসাবে কিন্তু বাসস্থান করা শুরু করে। তো এই পুরো জায়গাটা ছিল হচ্ছে মেন ইম্পর্টেন্ট ঘটনা। এবং সেখানে ইন্ডিয়া কিন্তু বিভিন্ন বিশ্বের কান্ট্রি, স্পেশালি ইউএসএসআর থেকে কিন্তু সাপোর্ট সিস্টেম সিক করে টু এই পুরো জায়গাটাকে স্টেবিলাইজড করার জন্য। 1971 এই সময় আমরা যখন দেখি 3rd ডিসেম্বর এরকম টার্ময়েল একটা পরিস্থিতি চলছে, ইন্ডিয়া ইজ ফেসিং দ্য রিফিউজি ক্রাইসিস, যেখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর রিফিউজি চলে আসছে, বাংলাদেশে মুক্তিবাহিনীর লড়াই চলছে। এমতো অবস্থায় 3rd ডিসেম্বর 1971 পাকিস্তান অফিসিয়ালি ইন্ডিয়ান আর্মির ওপর কিন্তু ওয়ার ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, এবং সেইখানে যে অপারেশন তারা চালু করে সেটাকে বলা হয় অপারেশন চেঙ্গিজ। ঠিক এই অপারেশনটা দিয়েও কোয়েশ্চেন্স আসে 3rd ডিসেম্বর। এবং সেইটা রিটালিয়েশনে ইন্ডিয়া কিন্তু এয়ার স্ট্রাইক করে, নেভাল স্ট্রাইক করে, এবং আলটিমেটলি প্রায় 16 দিনের মাথায় 16ই ডিসেম্বর 1971 কিন্তু ইন্ডিয়া অফিসিয়ালি দেখা যায় যে পাকিস্তানকে হারিয়ে দেয়, এবং পাকিস্তান কিন্তু যে সারেন্ডার করে ইন্ডিয়ার কাছে। ঠিক, তাহলে অফিসিয়ালি কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারকে সাইন করে, ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার অফিসিয়ালি সাইন করে 16 ডিসেম্বর 1971। আই থিঙ্ক বোঝা গেল। এইভাবেই কিন্তু পুরো বার্থ অফ বাংলাদেশ টেক্স প্লেস করে, কিভাবে বাংলাদেশে জন্ম হলো, কিভাবে মুক্তিযুদ্ধ হলো, কিভাবে ইন্ডিয়া পাকিস্তানের সাথে লড়লো ইন দ্য ইয়ার অফ 1971। এবং পরবর্তীকালে খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার 1972, যেখানে দেখা যায় ইন্ডিয়া এবং পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভরা সিমলা এগ্রিমেন্ট করে, এবং এই সিমলা এগ্রিমেন্টের সূত্র ধরেই বর্তমানে যে লাইন অফ কন্ট্রোল আছে আমাদের কাশ্মীরের যে সীমানা, জম্মু কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের যে টেরিটরি, সেই সীমানা কিন্তু নির্ধারিত হয় এবং এই সিমলা কনফারেন্স সাইন হয়। তো আশা করি আমি পুরো জায়গাটা বোঝাতে পারলাম, পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্রিফলি তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বোঝাতে পারলাম, এবং হোপফুলি এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। কামিং টু দ্য নেক্সট, আজকের এডিটোরিয়ালে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, অনেক বেশি পলিটিক্যাল নিউজ আছে। এইখানে ভাষাভিত্তিক কিছু তথ্য আছে, চাইলে তোমরা পড়ে নিতে পারো। এটা ইউএস গভর্নমেন্টের এবং বিভিন্ন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটা এডিটোরিয়াল, যত বেশি জানি তত কম মানে। এটা আমি রিকোয়েস্ট করব তোমরা পড়ে নিও। পিডিএফটা আমি এডিটোরিয়ালের যে আমাদের গ্রুপ সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেব, এবং আশা করি তোমরা এটা পড়ে নিতে পারবে। আজকে একটাই এডিটোরিয়াল নিয়ে অ্যানালিসিস আমি করব, যেটা হচ্ছে ঝুরঝুরে বাড়ি। মেনলি এখানে লেখক যে জায়গাটা নিয়ে আলোকপাত করেছেন সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় দেখা গেছে যে সরকারি আবাসন, বেসরকারি আবাসন, অর্থাৎ এই যে ফ্ল্যাট, কলকাতায় আমরা দেখব, কলকাতা কেন, আমাদের যে সমস্ত মফস্বল শহর সেগুলোতেও দেখবো আমাদের প্রচুর ফ্ল্যাট বাড়ি আছে, কিন্তু যার অবস্থা জরাজীর্ণ। সেই জায়গা থেকে কিন্তু আজকের এডিটোরিয়াল তোমরা জাস্ট একটা পার্সপেক্টিভ নেওয়ার জন্য এটা পড়তে পারো।
দেখো বলা হয়েছে একালের বুড়ির বাড়ি হলো সেই সমস্ত সরকারি আবাসন যেখানে স্বল্প ভাড়ায় ফ্ল্যাট নিয়ে বা চাকরি সূত্রে থাকেন বহু মানুষ। ইমারতগুলির মেরামতের দায়িত্ব তাদের নয়, আবাসন দপ্তরের। কিন্তু ঘন ঘন যে সমস্ত এই সমস্ত ঘিঞ্জি যে বাড়ি সেখানে দেখা যায় সেগুলো মেরামতের জন্য আদতেও সরকারি উদ্যোগ নেই, উল্টে দপ্তরই একটি আবাসনের 7টি ব্লক বিপজ্জনক বলে নোটিশ টাঙিয়ে দেয়। অর্থাৎ সেই সমস্ত যে সরকারি আবাসন সেগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, তার প্রপার যে তার প্রপার যে মেনটেনেন্স সেগুলো কিন্তু সেই বাড়িগুলোর হচ্ছে না, এবং দেখা যাচ্ছে সরকারি টাকা নেই বলে নোটিশ ঝুলিয়ে দিচ্ছে যে এগুলো বিপজ্জনক বাড়ি, এখানে থাকা যাবে না। এখানে দেখা যায় সমস্যা হয়, আশ্চর্য বিষয় যে বাড়ির আয়ু হিসাবে দেখা যায় 80-85 বছর একটা বাড়িকে ধার্য করা হয় যখন তৈরি হয়, কিন্তু 30 থেকে 35 বছরের মধ্যে বাড়িগুলোর হাল বেহাল হয়ে যায়। নিশ্চয়ই নির্মাণ কৌশলেও অগাধ ত্রুটি ছিল। তবে এই কারণ দেখেই সরকার সব দোষ কিন্তু দেখা যাচ্ছে পূর্ববর্তী সরকারের দিকে ঠেলে দিচ্ছে, এবং তাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ হয়নি বলে দাবি করা হচ্ছে। কিন্তু দেখো আবাসনগুলির জীর্ণতা কি কাঙ্ক্ষিত, যাতে পরে ফ্ল্যাট প্লট বেসরকারিকরণের সুবিধা হয়? দেখা যাচ্ছে যে লেখক প্রশ্ন তুলেছেন যে আবাসনগুলো এই যে কোনোভাবে মেনটেনেন্স হচ্ছে না, তাহলে কিছু বছর পর দেখা যাবে সরকার বেসরকারিকরণ করে দেবে এই সমস্ত প্লটগুলিকে। আচ্ছা, শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি নির্মাণ প্রতিনিয়ত তাদের বসে যাওয়া হেলে যাওয়ার খবরও কিন্তু আমরা খুবই শুনতে পারি, যে বেসরকারি ফ্ল্যাটগুলোরও অবস্থা তথৈবচ। এখানে দেখো অন্ন বস্ত্র বাসস্থান প্রতিটি মানুষের সংবিধান সিদ্ধ মৌলিক অধিকার, ঠিক সেই প্রয়োজন মেটানো, মাথার ছাদ যাতে সুরক্ষিত থাকে, প্রাণহানি ক্ষয়ক্ষতির কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখাও সরকারের কর্তব্য। সরকারি আবাসনের দেখাশোনার পাশাপাশি বেসরকারি নির্মাণের স্বচ্ছতার প্রতিও নজরদারি রাখতে হবে প্রশাসনকে, এবং প্রশাসন এটির প্রতি দায়বদ্ধ। ভূমি সমীক্ষা, নকশা পরীক্ষা, নির্মাণের সময় দক্ষ যে কৌশল নিযুক্ত করতে হয়েছে টাকা বাঁচাতে, সেখানে দেখা গেছে অনেক সময় অদক্ষ কর্মীদের ওপর পরিকল্পনার ভার দিয়ে দেওয়া হয়েছে। মাল মশলা অর্থাৎ যে সিমেন্ট বালি এগুলোর ওপরও কড়া নজরদারি দেওয়া হয়নি। প্রমোটার বিল্ডাররা সব ধাপ যথাযথভাবে মানছে কিনা দেখেই নতুন নির্মাণের আবেদন গ্রাহ্য করতে হবে। অর্থাৎ প্রপার কিন্তু প্রোটোকল এবং প্রপার মেজারমেন্ট নিয়ে তারা বাড়ি বানাচ্ছে কিনা সেই দিকে কিন্তু সরকারি নজর দিতে হবে। বাড়ি তৈরির সময় এবং বাড়ি তৈরির পরে নিয়মিত পরীক্ষা করা জরুরি, নচেত নরম মাটির শহরে বিপদ প্রহর বাড়তেই থাকবে। অর্থাৎ আমাদের কলকাতার মতো জায়গা, আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কিন্তু দেখা যাবে যেখানে নরম মাটি, সেই সমস্ত যেখানে বা যে সমস্ত শহরে নরম মাটির ওপর বাড়ি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অচিরেই ভেঙে পড়তে পারে। পুকুর বুঝিয়ে বাড়ি তোলার রাশ টানতে হবে। অনেক সময় দেখা যায় একটা পুকুরকে বুঝিয়ে ফেলে বাড়ি তৈরি করা হচ্ছে, এখানে রাশ টানতে হবে। এছাড়া গঙ্গা নিকটস্থ বহুতলের ক্ষেত্রে ভূ প্রযুক্তিবিদের পরামর্শ সংশ্লিষ্ট নিয়মাবলীর পালন জীবনদায়ী। আইনি কাগজপত্র মিলিয়ে সংস্কার রক্ষণাবেক্ষণের নীতিগুলো জানা, নির্মাণ প্রযুক্তিবিদের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বাসিন্দাদেরও সচেতন হতে হবে। না হলে দেখা যাবে বিভিন্ন সময় বড় বড় যে অ্যাপার্টমেন্ট ভেঙে যাচ্ছে, এই ভয়াবহ স্মৃতি বারংবার আমাদের সামনে আসবে। তাহলে এই ছিল আজকের এডিটোরিয়াল ডিসকাশন। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। খুব ছোট লাস্ট এডিটোরিয়াল ডিসকাশনটা ছিল, কারণ আমার মনে হয়েছে খুব ডিটেলসে পড়ার দরকার নেই। যেটা পড়ার দরকার ওই আবাসন রিলেটেড যে এডিটোরিয়ালটা, আমার মনে হচ্ছে দ্যাট ইজ অনলি ইম্পর্টেন্ট ইন টুডেজ নিউজ পেপার। বাকি একটা এডিটোরিয়াল তোমাদের পড়তে বললাম, অবশ্যই ওটা তোমরা পড়ে নিও। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, এবং I am requesting you to subscribe to my channel to get more and more education related videos from my platform. জয়েন করো টেলিগ্রাম চ্যানেল, এবং তোমরা যদি বিভিন্ন যে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, হলিস্টিক যদি গাইডেন্স পেতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করো। তোমাদের মেলে তোমরা কি ধরনের মেন্টরশিপ প্রোগ্রাম চাইছো, বা তোমরা যদি পার্টিকুলারলি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে ডেফিনেটলি আমার সাথে কানেক্ট করতে পারো। আমাকে মেলে তোমাদের কোয়ারিজ আমাকে পাঠিও, অ্যাকর্ডিংলি আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। সো আজকের মতো এইটুখানি। প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। পার্টিকুলারলি যে এডিটোরিয়ালের বাইরেও যে নিউজগুলো অ্যানালিসিস করেছি, সেখান থেকে কিন্তু অনেক অনেক তোমরা ইনফরমেটিভ তথ্য পাবে, এবং সেই তথ্যগুলো থেকে কিন্তু বারংবার পরীক্ষায় কোয়েশ্চেন্স আসছে। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস অর দ্য কমপ্লিট ডিসকাশনস অফ দ্য এডিটোরিয়াল। হোপফুলি তোমাদের ভালো লাগছে, এবং কালকেও আজকেরই মতো নেক্সট
এডিটোরিয়াল নিয়ে আবার ডিসকাশন থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং কিপ স্টাডিং হার্ড এবং হোপফুলি ইউ উইল গেট দ্য জব, ইউর ডিজায়ার্ড জব, অ্যান্ড তোমরা তোমাদের লাইফে সফল হবে। থ্যাংক ইউ।